আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভ সকাল জানাচ্ছি। কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের পড়াশোনা ঠিকভাবে হচ্ছে তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো আমরা গতদিন আলোচনা করেছি যোগাযোগের বিষয়। তা আমরা হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে বিশেষ একটি কারণে নিয়ন্ত্রণ। সংক্ষিপ্ত সিলেবাস পাওয়ার পরে আমরা যদি সম্ভব হয় বা ওখানে যদি সিলেবাসে থাকে আমাদের সমন্বয় এবং যোগাযোগ, তাহলে আমরা সেটা পড়ব। আর যে যে অংশগুলো নেই সে অংশগুলো আমরা একেবারে ক্রস করে নিজের মতো করে, নিজের জন্য ভুল না করি সেভাবে প্রস্তুতি নিতে হবে। আর যেহেতু 4 তারিখ থেকে কলেজ খুলে যাচ্ছে, 4 তারিখের জন্য তোমাদের প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি মানে কার্ড, জামা কাপড় কি অবস্থায় আছে সেগুলো রেডি করে রাখতে হবে। হয়তো অনেক কিছু থাকবে না যে স্যার আমার অমুক নেই তমুক নাই, এতদিন চলছে, কিন্তু এটা ম্যানেজ করে ফেলতে হবে। কেমন? সপ্তাহে যেহেতু 5 স্যার, দিন 6 দিন 4 তোমাদের তারিখে কি খোলা? নোটিশ হবে, নোটিশ হলে তারপরে আমরা জানবো। জি স্যার। ঠিক আছে, তো আজকে আমরা ইয়েস স্যার। ব্যবস্থাপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, আহ, ব্যবস্থাপনার মৌলিক কাজ এবং একটি ব্যবস্থাপনার একটি প্রক্রিয়ার সর্বশেষ কাজ নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের আমরা যা যা শিখবো সেটা নিয়ে একটু আলোচনা শুরু করছি। আগে স্লাইড বের করে নেই আগে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে আজ আমরা আলোচনা করব পর্ব 1, নিয়ন্ত্রণের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং গুরুত্ব। এই 3টি বিষয় আলোচনা করব। তো অতটি আমরা 2টি লেকচারে শেষ করবার চেষ্টা করব। নিয়ন্ত্রণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, গুরুত্ব। নিয়ন্ত্রণের ধাপ বা পদক্ষেপ, নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনা ভিত্তি বলা হয় কেন, পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের সম্পর্ক। যদিও নিয়ন্ত্রণের যে আছে, টপিকগুলো আছে, অনেকগুলো আছে, এর মধ্যে থেকে আমি এইটুকুই শুধু আলোচনা করতে যাচ্ছি। এরপরে আমরা সিলেবাস দেখে আলোচনা করব। এর সাথে যুক্ত করেছি আমি অন্য এক জায়গা থেকে প্রশ্ন নিয়ে, নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনা ভিত্তি বলা হয় কেন এবং পরিকল্পনার সাথে নিয়ন্ত্রণের সম্পর্ক। তাহলে প্রথমেই যেহেতু অধ্যায় যেহেতু শুরু হচ্ছে, সুতরাং প্রাথমিক কথা তো একটু আলোচনা করতেই হয়। তোমরা জানো পরিকল্পনা একটি লক্ষ্য কেন্দ্রিক, অর্থাৎ একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করবার জন্য, একটি নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করবার জন্য এমনি এমনিতে হবে না, কিছু মৌলিক উপকরণের সহায়তা নিয়ে করতে হবে। আর এই মৌলিক উপকরণগুলো, যে উপকরণ যতটুকু দরকার ততটুকু সংগ্রহ করতে হয়। আর এই সংগৃহীত উপকরণগুলোর যথাযথ ব্যবহার, পারফেক্ট ইউজের উপর নির্ভর করে ওই প্রতিষ্ঠানের ওই লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনে তাদের সফলতা। তো যে প্রতিষ্ঠান যতটা দক্ষতার সহিত ওই উপকরণগুলো ব্যবহার করতে পারবেন, সেই প্রতিষ্ঠান ততটা সফল হবে। তো এই উপকরণগুলো যেন দক্ষতার সহিত ব্যবহার করা যায়, সেজন্য একজন ব্যবস্থাপক অর্থাৎ আদর্শ ব্যবস্থাপক এই 7টি মৌলিক কাজ করে থাকেন, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, কর্মসংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণ। এই ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। কেন প্রক্রিয়া? যে ব্যবস্থাপনার কাজগুলো ধাপে ধাপে সংগঠিত হয়। তার মানে হচ্ছে যে পরিকল্পনা প্রথম কাজ, সংগঠন দ্বিতীয় কাজ, কর্মসংস্থান তৃতীয় কাজ। এটি হলো প্রস্তুতিমূলক কাজ। নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, একজন ব্যবস্থাপক সমন্বয় সাধন পর্যন্ত কাজগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত করেন। কিন্তু একজন ব্যবস্থাপক, তোমাকে সবাই শুনতে পাচ্ছ? ইয়েস স্যার। হ্যাঁ, রেসপন্স করবে প্লিজ। একজন ব্যবস্থাপক দক্ষতার সহিত এই কাজগুলো সম্পাদন করার চেষ্টা করেন, কারণ ওই উপকরণগুলোকে যথাযথ ব্যবহার করতে হবে। কিন্তু কাজ একটি নির্দিষ্ট সময় ধরে চলে। এই চলাকালীন সময় বিভিন্ন প্রাকৃতিক, অপ্রাকৃতিক, দৃশ্যমান, অদৃশ্যমান, বুঝতে পারছো, বিভিন্ন প্রাকৃতিক, অপ্রাকৃতিক, দৃশ্যমান, অদৃশ্যমান অনেক সমস্যার কারণে আমরা আমাদের লক্ষ্য নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারি না, হয় না। তো এখন এই যে দৃশ্যমান, অদৃশ্যমান, প্রাকৃতিক, অপ্রাকৃতিক, কিছু সংশোধন করা যায়, কিছু সংশোধন করা যায় না। তো
ব্যবস্থাপকের কাজই হচ্ছে যেগুলো সংশোধন করা যায় সেগুলো সংশোধন করা। তো যদি কোনো কারণে আমরা লক্ষ্য নির্ধারিত সময়ের মতো অর্জন করতে না পারি অথবা অর্জন করতে না পারি, তখন ওই ব্যবস্থাপকের কাজ হচ্ছে যে কতটুকু আমি অর্জন করতে পারলাম না, কতটুকু অর্জন করতে আমি পারলাম না, কেন পারলাম না, কি ব্যবস্থা গ্রহণ করলে এটি হচ্ছে লক্ষ্য অর্জন করা সম্ভব হতো। তো যেহেতু কালান্তিক প্রক্রিয়া একটা নির্দিষ্ট সময় শেষে আমি চিন্তা ভাবনা করছি, তাহলে সামনের দিনে যেন আমি এই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি, তাহলে কি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা যায়, এই কাজগুলো মানে একজন ব্যবস্থাপক চিন্তা করবেন। তো এই যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার পূর্বে আমি দেখলাম যে কতটুকু সম্পূর্ণ হয়েছে, কতটুকু হয়নি, কেন হয়নি, কি কারণে হয় নাই, সে কারণগুলো সমাধান করার যে প্রয়োজনীয় ব্যবস্থা, এই সাথে সংশ্লিষ্ট হচ্ছে নিয়ন্ত্রণ। যদি আমরা এটা করতে পারি তাহলে সামনের দিনের যে আবার নতুন করে যে ব্যবস্থাপনার একটি চক্র, অর্থাৎ পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ, আবার পরবর্তী পরিকল্পনা থেকে নিয়ন্ত্রণ, এভাবে চক্রাকারে আবর্তিত হবে। তা পরের পরিকল্পনায় যেন আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারি, সেজন্য সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হয়। আর এজন্যই এই সংশোধনমূলক ব্যবস্থা নিয়ন্ত্রণ পর্যায়ে গিয়ে হয়ে থাকে। আর এই জন্য এই ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তোমাকে বুঝতে পারলা? আমার কথাটা বুঝতে পেরেছো? Yes, sir. রাইট। জি স্যার। ওকে, তাহলে এবার আমরা আনুষ্ঠানিকভাবে দেখব যে নিয়ন্ত্রণ কাকে বলে। আসলে যে পরিকল্পনা বা আদর্শমান অনুযায়ী যাবতীয় কাজ সম্পাদিত হচ্ছে কিনা তা যাচাই করে বিচ্যুতি থাকলে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার কাজকে নিয়ন্ত্রণ বলে। কি বলা হলো? পরিকল্পনা বা আদর্শমান, এরপরে যাবতীয় কাজ সম্পাদিত হচ্ছে কিনা যাচাই করে দেখব বিচ্যুতি আছে কিনা। যদি বিচ্যুতি থাকে তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এই যে কাজগুলো করা হয় এর সমষ্টিকে বলা হয় নিয়ন্ত্রণ, বা এই কাজগুলোই হচ্ছে নিয়ন্ত্রণমূলক কাজ। কি বুঝলে? ক্লিয়ার তোমাদের কাছে? Yes, sir. জি স্যার। এখন এই জায়গা থেকে আমি সংজ্ঞা থেকে কি কি পেয়েছি, যে আদর্শমান একটা থাকবে, তারপরে হচ্ছে আদর্শমান ঠিক করা আছে, প্রকৃত কার্যফল পরিমাপ করে দেখব, এরপরে আদর্শ মানের সাথে ওই প্রকৃত কার্যফল আমি তুলনা করে দেখব। যদি তুলনায় পার্থক্য থাকে অর্থাৎ বিচ্যুতি থাকে, লক্ষ্য অর্জন হয় নাই, তাহলে সেটা শনাক্ত করব, তাই না? বিচ্যুতির কারণ শনাক্ত করব, এরপরে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করব। এই যে আদর্শমান প্রতিষ্ঠা, প্রকৃত কার্যফল পরিমাপ, আদর্শ মানের সাথে কার্যফলের তুলনা, বিচ্যুতির কারণ শনাক্তকরণ এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই সবগুলো, এই 5টি কাজের সমষ্টিকে বলা হয় নিয়ন্ত্রণ। যেমন ধরে নাও যে আগামী ফেব্রুয়ারির 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 28 তারিখ, ফেব্রুয়ারির 1 তারিখ থেকে এবং 28 তারিখ একটি টার্গেট নেওয়া হলো যে এই 1 মাসে 2800 পেন উৎপাদন হবে। কত পেন বলো তো দেখি? 2800 2800 পেন উৎপাদন হবে। তার মানে প্রতিদিন গড়ে কত উৎপাদন হতে হবে? হ্যাঁ, প্রতিদিন 100 পেন উৎপাদন হতে হবে। এখন পরিকল্পনা তাহলে গ্রহণ করা হলো 2800 পেনের, তাই না? 1 মাসের সময়, 1 মাসের জন্য একটা পরিকল্পনা গ্রহণ করা হলো যে 1 মাসে 2800 পেন আমরা উৎপাদন করব। তাহলে 2800টা হচ্ছে আদর্শ মান, লক্ষ্য, টার্গেট। বলো 2800টা কি? 2800 পেন টার্গেট স্যার। টার্গেট, লক্ষ্য বা আদর্শ মান। এবার মাস শেষে মাসের 28 তারিখ গিয়ে দেখা গেল যে 2500 পেন উৎপাদন হয়েছে। প্রকৃত কার্যফল কত তাহলে বলো? 2500। এরপরে আদর্শ মানের সাথে প্রকৃত কার্যফলের তুলনা, তাহলে আদর্শ মান 2800, প্রকৃত কার্যফল হচ্ছে 2500। তাহলে বিচ্যুতি কত হয়েছে বলো তো দেখি? পার্থক্য হয়েছে কত? 300। আমাদের হওয়ার কথা ছিল কত? 2800। আমরা কি টার্গেট অর্জন করতে পেরেছি? না স্যার। না। তাহলে নিশ্চয়ই
এই 300 কম উৎপাদন হওয়ার পেছনে আমরা তো আদর্শ মান যখন নির্ধারণ করেছি অত্যন্ত ভেবেচিন্তে গবেষণা করে নিয়েছি। এরপরে অনেক সময় আদর্শ মান আদর্শ হয় না, তো আমরা যেটা নির্ধারণ করেছি সেটাই আদর্শ মান ধরে নিচ্ছি। তাহলে এই যে 300 পেন উৎপাদন হয়নি, কম উৎপাদন হয়েছে, এটাকে বলা হয় বিচ্যুতি। বিচ্যুতি, পার্থক্য। তাহলে এই পার্থক্য হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে, তাই না? কি মনে হয়? জি স্যার, কারণ আছে। রাইট। জি স্যার। তাহলে এই 300 পেন কম উৎপাদন হওয়ার পেছনে কারণ আমরা শনাক্ত করব। 4 নম্বর, বিচ্যুতির কারণ শনাক্তকরণ। শনাক্ত করতে গিয়ে দেখলাম যে যে মেশিনগুলো ব্যবহৃত হয়েছে সেই মেশিনগুলো 20 তারিখের পর 2টা মেশিন নষ্ট হয়েছিল, চলে নাই। বলো, এটি দেখা যায় নাকি দেখা যায় না? দেখা যায় স্যার। দেখা যায়। দেখা বুঝতে যায়। পেরেছো যে মেশিন চলছে না, তাহলে 2টো মেশিন নষ্ট হয়েছে। আরেকটা কারণ হতে পারে যে সকল শ্রমিক কাজ করেছে সেই শ্রমিকগুলোর মধ্যে 3 জন শ্রমিকের প্রশিক্ষণ দেওয়া হয় নাই এবং তারা অদক্ষ, ভালোভাবে কাজ করতে পারছে না। আছে না এরকম? জি স্যার। জি স্যার। রাইট। অথবা আরো কারণ আমরা খুঁজে বের করি, অথবা হঠাৎ করে একদিন হরতাল দেখা দিয়েছে, হরতাল, যার কারণে শ্রমিকরা প্রতিষ্ঠানে আসতে পারে নাই। অথবা হতে পারে যে অনুন্নত কাঁচামাল। হ্যাঁ অনুন্নত কাঁচামাল। হ্যাঁ, কাঁচামাল অনুন্নত হওয়ার কারণে আমাদের অনেক অপচয় হয়েছে। অথবা আর্থিক সংকট দেখা দিয়েছিল, যে কারণে আমাদের উৎপাদন বন্ধ রাখতে হয়েছে, কাঁচামাল ক্রয় করতে পারি নাই। বিভিন্ন কারণ আমরা খুঁজে পেতে পারি। তাহলে এখন এই কারণগুলো তুমি খুঁজে বের করলা, সংশোধন করতে হবে না নাকি ফেলে রাখবা? সংশোধন করা লাগবে। কারণ হচ্ছে এই নিয়ন্ত্রণ পরবর্তী পরিকল্পনার ভিত্তি। কারণ এই নিয়ন্ত্রণে যদি যে সমস্যাগুলো রয়েছে সেগুলো যদি তুমি সংশোধন না করো তাহলে পরবর্তী পরিকল্পনায় ওই একই ধরনের সমস্যা আবির্ভাব করবে এবং লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। তাই কি করতে হবে, আগের পরিকল্পনার যে নিয়ন্ত্রণের সময় আমাদের যে বিচ্যুতিগুলো রয়েছে এই বিচ্যুতিগুলো সংশোধন করতে হবে। তাহলে কি সংশোধন? যদি শ্রমিকরা অদক্ষ রয়েছে কি করতে হবে সংশোধনে? ছাঁটাই। প্রশিক্ষণ। ছাঁটাই করবো? না স্যার, প্রশিক্ষণ দেবো। প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবো। 2টা মেশিন নষ্ট হয়ে পড়ে রয়েছে, কি করব? স্যার সারানোর ব্যবস্থা করবো, আর সারানো না গেলে রিপ্লেসমেন্ট করবো। রিপ্লেসমেন্ট করব। আর্থিক সংকট দেখার সম্ভাবনা যদি থাকে তাহলে কি করব? স্যার ঋণ নেব। ঋণ নেব বা অর্থ যোগান দিব, তাই না? এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যেন না থাকে পরবর্তী পরিকল্পনা বাস্তবায়নের সময়, সেই জন্য আমরা আগের পরিকল্পনা থেকে শিক্ষা নিব, আগের পরিকল্পনায় সংশোধন করব, পরবর্তী পরিকল্পনার জন্য আমরা স্মুথলি করতে পারি। এই কাজগুলোর নাম হচ্ছে নিয়ন্ত্রণ। তাহলে বলো, একটি প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ নাকি এটি গুরুত্বপূর্ণ নয়? স্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রতিষ্ঠান চলমান, ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, ব্যবস্থাপনা একটি চক্র। সুতরাং লক্ষ্য যেখানে রয়েছে সেখানেই ব্যবস্থাপনার প্রয়োগ রয়েছে লক্ষ্য অর্জনের জন্য, ঠিক আছে? আর যেখানে লক্ষ্য নেই সেখানে পরিকল্পনা নেই, আর যেখানেই লক্ষ্য রয়েছে সেখানে পরিকল্পনা রয়েছে। আর পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা তা পরিকল্পনায় আদর্শ মান নির্ধারণ করা হয়, সর্বশেষ পর্যায়ে গিয়ে আমরা নিয়ন্ত্রণ করব। তাহলে এত কিছু দেখে আমরা বুঝতে পারছি যে নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ব্যবস্থাপনার। তাহলে এই নিয়ন্ত্রণের আমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পাই? নিয়ন্ত্রণের কি কি বৈশিষ্ট্য আমরা খুঁজে পাচ্ছি? তাহলে দেখো, এখন
নিয়ন্ত্রণ বলো ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথমেই হয় না সর্বশেষ কাজ এটি? সর্বশেষ। আমি সংক্ষিপ্ত আলোচনা করব যে একজন ব্যবস্থাপক এর প্রথম কাজ হচ্ছে পরিকল্পনা, দ্বিতীয় কাজ সংগঠন, তৃতীয় কাজ কর্মী সংস্থান, নির্দেশনা প্রেষণা, সমন্বয় সাধন, এবং এই কাজগুলো সম্পূর্ণ করতে একটি নির্দিষ্ট সময় ধরে চলে এবং সর্বশেষ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পর পর এই কাজগুলো হয়ে থাকে। অর্থাৎ ব্যবস্থাপনা প্রক্রিয়ার মধ্যে যে মৌলিক 7টি কাজ রয়েছে, এই 7টি কাজের সর্বশেষ কাজ হচ্ছে আমাদের নিয়ন্ত্রণ। এরপরে হচ্ছে ভিত্তি নির্ভরতা। বলতে দেখি পরিকল্পনা কার উপর ভিত্তি করে হয়ে থাকে? নিয়ন্ত্রণের উপর। না 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 না, এই যে নিয়ন্ত্রণ কার উপর ভিত্তি করে হয়ে থাকে? স্যার পরিকল্পনার উপর। পরিকল্পনার উপর। বাকিরা কি বুঝতে পারলা যে পরিকল্পনার উপর হয়ে থাকে? ইয়েস স্যার। হ্যাঁ, যে নিয়ন্ত্রণ যে আমাদের পরিকল্পনার উপর ভিত্তি করে হয়ে থাকে, অর্থাৎ পরিকল্পনায় যদি 2800 লেখা না থাকতো তাহলে আমরা কি কোনো কম্পেয়ার করতে পারতাম, কার্যফলের সাথে তুলনা করতে পারতাম? না স্যার। তাহলে যদি না থাকতো, ধরে নাও যে নাই, তাহলে আমরা বিচ্যুতি নির্ণয় করতে পারতাম? না স্যার। আর বিচ্যুতি যদি বের করতে না পারি তাহলে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার কোনো প্রশ্নই আসে না। এজন্য বলছে যে নিয়ন্ত্রণ এক পরিকল্পনার উপর ভিত্তি করে হয়ে থাকে। কালান্তিক কাজ, কালান্তিক মানে একটা নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে, একটি নির্দিষ্ট সময় পর পর হয়ে থাকে। এটি হতে পারে প্রতিদিন শেষে, এটি হতে পারে প্রতি 2 দিন পর পর, প্রতি সপ্তাহ শেষে, প্রতি পাক্ষিক শেষে, প্রতি মাসিক শেষে, মাস শেষে, 3 মাস শেষে, 4 মাস শেষে, 5 মাস শেষে, 6 মাস শেষে, এরকম করে হতে পারে যে এত সময় পর আমরা দেখবো যে আমরা এই সময়ের মধ্যে এত অর্জন হওয়ার কথা, তাহলে হচ্ছে কিনা। আমরা প্রতিদিন করতে পারি, গড়ে 100 পেন উৎপাদন হওয়ার কথা, দিন শেষে আমরা দেখবো 100টা উৎপাদন হয়েছে কিনা। যদি হলো ধরে নাও যে 95টা উৎপাদন হয়েছে, তাহলে কেন 5টা কম উৎপাদন হলো ওই দিনে? তাহলে ওই দিনে আমি কারণ খুঁজে বের করার চেষ্টা করব না? ইয়েস স্যার। রাইট। তার মানে হচ্ছে কালান্তিক কাজ মানে একটি নির্দিষ্ট সময় পর পর এই নিয়ন্ত্রণের কাজ সংগঠিত হয়ে থাকে। অবিরাম প্রক্রিয়া, যতক্ষণ পর্যন্ত, অবিরাম মানে কি যে চলতেই থাকবে। কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ পর্যন্ত পরিকল্পনা অনুযায়ী কাজ চলতে থাকবে ততক্ষণ নিয়ন্ত্রণের কাজ চলবে। তুমি প্রতিদিন চালাবা, যখনই তুমি তোমার চোখে সমস্যা দেখা দিবে তখনই তুমি নিয়ন্ত্রণ আরোপ করবে, নাকি না করবে না? বলো তো দেখি। করবো স্যার। করবে। তুমি যদি একজন আদর্শ ব্যবস্থাপক হও, তোমার চোখের সামনে যে সমস্যাটা দেখা দিবে, তুমি যদি অভিজ্ঞ দক্ষ হও, তারপর হচ্ছে প্রজ্ঞাশীল ব্যক্তি হও, তাহলে তুমি প্রতিদিন তুমি কি করবে? এগুলো, এই নিয়ন্ত্রণমূলক কাজগুলো চালিয়ে যাবে। এরপর হচ্ছে ব্যক্তি। ব্যক্তি মানে হচ্ছে যে কতক্ষণ ধরে চলে? সর্বক্ষণ ধরে চলে। যতক্ষণ ধরে পরিকল্পনা চলে ততক্ষণ পর্যন্ত এই কাজটুকু, নিয়ন্ত্রণের কাজ চলে। ঊর্ধ্বতন সম্পাদিত কাজ, অধস্তনদের দ্বারা কাজ সম্পাদিত হয়, মানে এই যে ফিল্ডের কাজ হয়, কিন্তু এরা ঠিকভাবে করছে কিনা, ওদের দ্বারা কাজ সম্পাদিত হলো কিনা, এটি পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণমূলক কাজ সম্পাদন করে প্রতিষ্ঠানের ঠিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বলতে দেখি, ঊর্ধ্বতন কর্মকর্তারা যেমন ক্রয় বিভাগের ক্রয় ব্যবস্থাপক নিয়ন্ত্রণ আরোপ করবে, বিক্রয় বিভাগের বিক্রয় ব্যবস্থাপক আরোপ করবে, উৎপাদন বিভাগের উৎপাদন ব্যবস্থাপক যিনি আছেন তিনি আরোপ করবেন। ঠিক আছে। আবার উৎপাদন ব্যবস্থাপক, বিক্রয় ব্যবস্থাপক, হিসাব ব্যবস্থাপকের আন্ডারে যে কাজগুলো হচ্ছে, এদের কারণে কোনো ভুল হচ্ছে কিনা, তাহলে উৎপাদন ব্যবস্থাপকের উপরে যে বস রয়েছেন ওনারা নিয়ন্ত্রণ আরোপ করবেন এদের কাজে। ঠিক আছে। এজন্য বলা হচ্ছে যে নিয়ন্ত্রণ একটি ঊর্ধ্বতন সম্পাদিত কাজ। এরপর আসলে কি পরবর্তী পরিকল্পনার ভিত্তি। ব্যবস্থাপনা একটি চক্র, ম্যানেজমেন্ট ইজ আ সাইকেল। কারণ হচ্ছে একটি পরিকল্পনা অনুযায়ী একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট লক্ষ্য, ওই লক্ষ্য অর্জন করার চেষ্টা করে এবং লক্ষ্য অর্জিত হওয়ার সাথে সাথে ঠিক পরবর্তী পরিকল্পনা অনুযায়ী আবার নতুন কাজ শুরু হয়। তাহলে ওই পরবর্তী পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু করার পূর্বেই পূর্বের পরিকল্পনায় কোনো পরিকল্পনা অনুযায়ী কাজ হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা, বিচ্যুতি ছিল কিনা, এগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে নেওয়া হয়।
এই সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করে এই সংশোধিত উপায় পরবর্তী পরিকল্পনায় আমাদের ব্যবহার করা হয়। কারণ পরবর্তী পরিকল্পনায় ওই মেশিন ব্যবহার করতে হবে, ওই অর্থ ব্যবহার করতে হবে, ওই পদ্ধতি ব্যবহার করতে হবে, ওই শ্রমিকরাই ব্যবহৃত হবে। সুতরাং এই শ্রমিকরা যদি অদক্ষ হয়ে থাকে, মেশিন যদি অকেজো হয়ে থাকে, তাহলে মেশিন শ্রমিক সবাইকে ঠিক করতে হবে, তবেই না পরবর্তী পরিকল্পনা আমাদের স্মুথলি চলবে। এই জন্য বলা হচ্ছে পরবর্তী পরিকল্পনার ভিত্তি। কেমন লাগলো এটুকু? নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য। জি স্যার। কারো কোনো নিশ্চয়ই প্রশ্ন আছে? প্রশ্ন করো দেখি। প্রশ্ন আছে? স্যার কালান্তিক কাজটা আবার একটু বুঝিয়ে দেন। কালান্তিক কাজ, কাল মানে সময়। কাল মানে সময়। কি সময়? জানুয়ারির 1 তারিখ থেকে 31শে ডিসেম্বর তোমার এটা একটা কাল সময়। জুলাই থেকে জুন পর্যন্ত তোমার শিক্ষাবর্ষ, তাই না? আমি তোমার ক্লাস শুরু করেছি জুলাইয়ের 1 তারিখ 2000 কত সালে? 19 সালে না? জি স্যার 19। হ্যাঁ, 2019 সালের জুলাইয়ের 1 তারিখ তোমাকে শুরু করা হয়েছে এবং আমাদের হচ্ছে আরো 2 বছর পরে তোমাদের সেশন শেষ, কিন্তু এর মধ্য থেকেই তোমাকে অক্টোবরের মধ্যে তোমার সিলেবাস শেষ করতে হবে, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার। অর্থাৎ ওই জুলাই থেকে পরবর্তী জুলাই এবং অক্টোবর এর মধ্যে তোমাকে শেষ করতে হবে আমার এই 2টা পেপার। এখন আমি ভাগ করে নিলাম, অথবা দেখো যে খেয়াল করো, এটা এর আরেকটি বিষয়। যেমন হচ্ছে ধরে নাও যে আমার যদি প্রথম লেকচার দেওয়ার প্ল্যান হয়ে থাকে, তাহলে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছে, তোমাকে নভেম্বরের 15 তারিখ পর্যন্ত আমাকে 7টা অধ্যায় শেষ করতে হবে। তাহলে নভেম্বরের 15 তারিখের মধ্যে আমি 7টা অধ্যায় শেষ করতে পারলাম কি পারলাম না, এটি আমার এখন দেখার বিষয়। ওই সময় গিয়ে দেখবো যে দেখলাম যে 6টি অধ্যায় আমি শেষ করতে পেরেছি, তাহলে কেন আমি একটা অধ্যায় শেষ করতে পারলাম না? আমি আমার টার্গেট কি অর্জন করতে পেরেছি? না স্যার। না। তাহলে একটা অধ্যায় আমি কেন কম করতে পারলাম? তাহলে আমি ওইখানেই আমার ওই লেকচার প্ল্যানে আমি যদি সংশোধন না করি, তাহলে ঠিক একই রকম সমস্যা পরবর্তী বছরে ঘটবে, তাই না? তাহলে এই যে একটি নির্দিষ্ট সময় পর পর যে আমি দেখার চেষ্টা করছি আমি আমার লক্ষ্য অর্জন করতে পারলাম কিনা, সুতরাং এটি হচ্ছে একটি কালান্তিক কাজ। একটি নির্দিষ্ট সময় পর পর এই কাজগুলো সংগঠিত হয়ে থাকে। নিয়ন্ত্রণ। জি স্যার। একটি কাল অতিক্রম হওয়ার পর নিয়ন্ত্রণের কাজটি হয়ে থাকে। একটি কাল বা সময় অতিক্রম হওয়ার পর এই সময় যিনি ম্যানেজার তিনি ঠিক করবেন যে কত সময় পর পর আমরা নিয়ন্ত্রণ আরোপ করব। প্রতিদিন আমার ধরো 100 পেন উৎপাদন হওয়ার কথা, তাহলে 7 দিনে 7টি পেন, 4 7 28, তাহলে 4 ভাগ করে 4 দিন আমি নিয়ন্ত্রণ আরোপ করব। তাহলে প্রতি সপ্তাহে 700 পেন উৎপাদন হওয়ার কথা, আমি 1 সপ্তাহ পর পর আমি নিয়ন্ত্রণ আরোপ করব। তাহলে এই 1 সপ্তাহ কি একটি কাল নয়, একটা সময় না? জি স্যার। রাইট। তাহলে এটি হচ্ছে একটি কালান্তিক কাজ। তাহলে 1 সপ্তাহ পর পর আমি নিয়ন্ত্রণ কাজ আরোপ করব। আর কারো প্রশ্ন আছে? স্যার ব্যাপ্তি জিনিসটা একটু ক্লিয়ার করেন। ব্যাপ্তি মানে হচ্ছে বিস্তৃতি। নিয়ন্ত্রণ কোথায় কোথায় বিস্তৃত রয়েছে? কোথায়? যেখানে পরিকল্পনা আছে সেখানে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে, যেখানে লক্ষ্য রয়েছে সেখানে নিয়ন্ত্রণ আরোপ করতে হবে। বুঝতে পারছো? ইয়েস স্যার। আর যেখানে পরিকল্পনা নাই যেখানে লক্ষ্য নেই সেখানে নিয়ন্ত্রণের কোনো কথাই নেই। এরপরে নিয়ন্ত্রণের গুরুত্ব। নিয়ন্ত্রণের ইম্পর্টেন্স অফ কন্ট্রোলিং। নিয়ন্ত্রণের গুরুত্ব। শৃঙ্খলা বিধান হয়, আমি যে এটা যদি না পড়ে আমরা আমাদের সাধারণভাবে আলোচনা করি, যখন নিয়ন্ত্রণ মানে কি? আয়ত্তে রাখা, বশ করে রাখা, হ্যাঁ, হাতের মুঠোয় রাখা, সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা, ঠিক আছে না? নিয়ন্ত্রণ মানে কি?
আয়ত্তে রাখা, বশ করে রাখা, ঠিক আছে, তারপরে হচ্ছে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা ইত্যাদি হচ্ছে নিয়ন্ত্রণ। তো যখনই কাউকে নিয়ন্ত্রণের মধ্যে রাখা হবে, কাউকে জবাবদিহিতার মধ্যে রাখা, এগুলো হচ্ছে নিয়ন্ত্রণ। যখনই নিয়ন্ত্রণ আরোপ করা হবে তখন শ্রমিকরা যেমন খুশি তেমন সাজো, যেমন খুশি তেমন ভাবে চলো, এরকম এই চলার নীতি থেকে বেরিয়ে আসবে। নিজের দায়িত্বটুকু সম্পূর্ণ না করলে জবাবদিহি করতে হবে, এই ভয়ে সে দায়িত্ব ঠিকভাবে পালন করবে। আমার পরিকল্পনা যে সময়ের মধ্যে সম্পাদিত হওয়ার কথা 28 দিনের মধ্যে সম্পূর্ণ হওয়ার কথা, তাহলে প্রতি সপ্তাহে যদি আমি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করি, তাহলে প্রথম সপ্তাহের ভুল দ্বিতীয় সপ্তাহে আর আবির্ভাব ঘটবে না। তাহলে দ্বিতীয় সপ্তাহে আমি ঠিকঠাক ভাবে পালন করতে পারবো, ইভেন তার চেয়ে বেশি আমি অর্জন করতে পারবো। তার মানে পরিকল্পনা একটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হওয়া সম্ভব। যে সকল শ্রমিকরা যদি শ্রমিকদেরকে জবাবদিহিতার আন্ডারে আনা হয়, তাহলে শ্রমিকরা কি ফাঁকিবাজি করতে পারবে? ফাঁকিবাজি দেখাতে পারবে? না স্যার, না, পারবে না। যদি আমি অধীনস্থদের আয়ত্তের মধ্যে রাখি, তাদের উপর আমি কি সহজেই ক্ষমতা প্রয়োগ করতে পারবো না? পারবো স্যার। পারবো। এরপর হচ্ছে যিনি নির্বাহী থাকবেন, যদি নিয়ন্ত্রণের ব্যবস্থা আরোপ করা হয়, তাহলে নির্বাহী যিনি আছেন সহজে যেখানে কর্তৃত্ব প্রয়োগ করতে পারেন, ক্ষমতা প্রয়োগ করতে পারেন, সেখানে ওই নির্বাহীর শক্তি এবং সময় যতটুকু রয়েছে তিনি তার সদ্ব্যবহার করতে পারবেন। আবার এই নিয়ন্ত্রণে সংশোধনের ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী পরিকল্পনা একই ধরনের সমস্যা আবির্ভাব হবে এবং লক্ষ্য তখনও অর্জন হওয়া সম্ভব হবে না। প্রতিষ্ঠানের অপচয় হবে, অর্থ অপচয় হবে, মেশিন অপচয় হবে, ইত্যাদি সমস্যাগুলো দেখা দিবে। এখন দেখা গেল যে শ্রমিকরা অদক্ষতার কারণে মেশিন ঠিকভাবে ব্যবহার হচ্ছে না, অথবা মেশিনেই অকার্যকর করে ফেলছে ওই শ্রমিকরা অদক্ষ হওয়ার কারণে। তার মানে প্রতিষ্ঠানের সম্পদের ক্ষতি হচ্ছে। এই ক্ষতির হাত থেকে বাঁচা যাবে যদি নিয়ন্ত্রণ আরোপ করা হয়। দ্রুত বিচ্যুতি আরোপ করা সম্ভব হবে, দ্রুত সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফিরে আসবে একটা প্রতিষ্ঠানে যখন নিয়ন্ত্রণ আরোপ করা হয়। বুঝেছো? ইয়েস স্যার। হ্যাঁ, কোনো প্রশ্ন থাকলে করতে পারো এই জায়গায়। সহজ কর্তৃত্ব অর্পণ কিভাবে? সহজ কর্তৃত্ব অর্পণ, নিয়ন্ত্রণ মানে হচ্ছে আয়ত্তে রাখা, অধীনে রাখা, বা হচ্ছে মানে এর কি ওই যে বশ করে রাখা, নিজের কথা শুনতে বাধ্য করার মতো অবস্থা আর কি। যখনই অধীনস্থরা হচ্ছে নিয়ন্ত্রণে থাকবে, তখন ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে ক্ষমতা রয়েছে, এই কর্তৃত্ব রয়েছে, এই কর্তৃত্ব প্রয়োগ করা সহজ হবে। সহজ কর্তৃত্ব অর্পণ মানে কর্তৃত্ব প্রয়োগ করা সহজ হবে। ঠিক আছে? জি স্যার, জি। এখন আসুন দেখি আমরা কি কাজ করব বাসায়। আজকের জন্য এই লেকচার থেকে ছোট্ট একটি প্রশ্ন, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ কাকে বলে, নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণের গুরুত্ব। নিয়ন্ত্রণের বৈশিষ্ট্য এবং নিয়ন্ত্রণের গুরুত্ব, এটুকু করবে বাসায়। নেক্সট দিন আমরা হচ্ছে পর্ব 2 আলোচনা করব। এর মধ্য থেকে যতটুকু থাকবে ততটুকুই প্রস্তুতি নিব আমরা। ক্লিয়ার? जी सर। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা।